হ্যালো, শোনার 10 মিনিট অপেক্ষা করো প্লিজ। আমার না সব হয়ে গেছে, শুধু এই যে রাইট সাইডের জন্য অপেক্ষা করতেছি। সোনা পাখি না তুমি? আরে বললাম তো আমি চয়েস করে দেবো, প্লিজ একটু অপেক্ষা করো। 10 মিনিট, 10 মিনিট, 10 মিনিট, রাখো রাখো রাখো। এক্সকিউজ মি, 45 নম্বর বিল্ডিং কোডটা বলতে পারবেন? বেটা, আমার সাথে অ্যাক্টিং করতে আসছো না? যেই না একটা সুন্দরী মেয়ে দেখলা অমনি কথা বলার স্কোপ খুঁজতেছো। দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা। হ্যালো, হ্যাঁ, জি 45 নম্বর বিল্ডিং। কি জানি বলতেছিলেন, আগে বলেন কে কে আপনি? জি আমি তুষার, আমি পাবনা ফরিদপুরে থাকি। কোথায় বাড়ি আপনার? জি মানে ইন্টারভিউ তো, আমি অ্যাড্রেসটা আগে বলবেন না ভাই, আপনি পাবনা থেকে আসছেন, আগেই অ্যাড্রেস বলে দিতাম। কি জানি চাচ্ছেন অ্যাড্রেস? হ্যাঁ, কত নম্বর বাড়ি? 45 নম্বর বিল্ডিং কোনটা একটু একটু বলেন না আমার। 45 নম্বর বাড়ি এদিক না, এই দিক থেকে না, এই দিক থেকে যাবেন। এইখান থেকে 7টা বিল্ডিং পরে যাবেন, এরপরে 20 গজ, তারপরে আরও 4টা বিল্ডিং পরে যাবেন। 5 নম্বর বাড়িটা 45 নম্বর। না দাঁড়ান, আরও 20 গজ যাইতে হবে, তো টোটাল 40 গজ যাইতে হবে, না হলে বাড়ি খুঁজে পাবেন না। তাহলে কি বললাম, এখান থেকে যাবেন 4টা বাড়ি, তারপরে 20 গজ, তারপরে আরও 4টা বাড়ি, তারপরে 20 গজ, টোটাল 40 গজ। 8 নম্বর বাড়িটা 45 নম্বর। এখান থেকে 20 গজ যাবো, তারপর 7টা বিল্ডিং। টোটাল 80 গজ ভাই, এত বুঝাইতে পারবো না, টোটাল 80 গজ, ঠিক আছে? জি ওইটাই 45 নম্বর বাড়ি। আচ্ছা, ওয়েলকাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। পাবনা বাড়ি। একটা অ্যাড্রেস করছিলাম, ওই 45 নম্বর বাসাটা একটু বলতে পারবেন কোথায়? 45 আর রোড নাম্বারটা কত? 15। 15 তো এদিকে হবে না, 45 এখান থেকে আরো দূরে আছে। কয়েকটা বিল্ডিং পরে? কয়েকটা বিল্ডিং পড়ে না, প্রায় 70-80 গজ দূরে হবে। হ্যাঁ, কি বলছেন? আমি ওখানে একজনকে জিজ্ঞেস করলাম, উনি তো বললো এদিকে। যে আপনাকে বলেছে সে আপনাকে রং ইনফরমেশন দিয়েছে। তার মানে বিল্ডিংটা আমার চোখের সামনে ছিল, আমি বুঝতে পারিনি। মেয়েটা আমাকে রং ইনফরমেশন দিয়েছে না? ভাই 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 গেটটা একটু খুলেন না ভাই, প্লিজ। আচ্ছা আসেন, আপনি এখানে আসেন। আপনি ভাই। হ্যাঁ হ্যাঁ এখানে আসেন। হ্যাঁ এখন বলেন কি হয়েছে? ভাই আমাকে একটু ভিতরে যাইতে দেন ভাই। ও, এখন তো ভাই সম্ভব না, আপনি তো অনেক লেট করছেন না, আমাদের সময় শেষ ভাই। ভাই আমি রিটার্নে খুব ভালো রেজাল্ট করছি ভাই, আমাকে যদি একটু ভাই বসতে সুযোগ দেন ভাই, তাহলে খুব উপকার হবে। আমি অনেক দূর থেকে আসছি ভাই, পাবনা থেকে আসছি। তো আপনি ভাই পাবনা থেকে আসেন আর যেখান থেকে আসেন, এখন তো ভাই আমার কিছু করার থাকে না, কর্তৃপক্ষের একটা সিস্টেম আছে, তাদের চাকরি করি আমি, এখন আপনাকে ভাই ঢুকতে দিতে পারতেছি না ভাই ভাই একটু বোঝার চেষ্টা করুন ভাই, নাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। আমার সারা জীবনের স্বপ্ন ভাই চাকরিটা। বুঝছি ভাই। এখন সরি ভাইয়া, আপনি 2টা মিনিট আগে আসলে ভাই আমি আপনাকে ঢুকাইতে পারতাম না, তোর কথা আপনাকে বলা লাগতো না। এখন আপনি থাকেন ভাই, আমার একটু দেখেন না ভাই ভাই ভাই। যার জন্য আমার এত বড় ক্ষতি হলো, আমি তাকে ছাড়বো না আমি তাকে। লম্বা মানুষের শুনেছি হাঁটুতে বুদ্ধি, সেটা তোমাকে দেখলে প্রমাণ হয়। অসম্ভব বোকা তুমি একটা ছেলে। আমি ফোনে ডিরেকশন দেওয়ার পর একটা বিল্ডিং তুমি খুঁজে পেলে না। মামা, দোষ তো আমার না, দোষ একটা মেয়ের। আমি তো ঠিক জায়গায় গিয়েছিলাম, ওর রং ইনফরমেশনের কারণেই তো আমার চাকরিটা 12টা বেজে গেল। তুমি তাহলে ওই মেয়ের কথা কেন শুনবে? তুমি কি বোকা? আমার মাথায় আসতেছে না তুমি কি করে এমএ পাস করেছো। কত কষ্ট করে বসকে ম্যানেজ করে তোমার চাকরিটা ম্যানেজ করেছিলাম, তুমি ভাইবা পড়ে যেতে পারো না। এখন আমি আপাতুল্লাহ ভাইকে কি জবাব দেবো বলো? বললাম তো ভুল হয়ে গেছে, আমার তো কোনো দোষ নাই। শোনো, একটা কথা কি জানো, সব ভুলের ক্ষমা হয় না। আর তোমাকে আমি কালকে আসতে বলেছিলাম, তুমি কেন আসোনি? মামা
তুমি তো জানো বাসার অবস্থা কি, সবসময় টাকা পয়সার ক্রাইসিস লেগেই থাকে। এই জন্যই তো কলেজ লাইফ থেকে আমি টিউশনই করতেছি। গতকাল আব্বার বুকের ব্যথাটা একটু বেশি বেড়ে গেছিল, ওই জন্য হসপিটাল নিতে হয়েছে। হসপিটাল থেকে বাসায় রেখে আমি তাই আজকে ট্রেনে আসলাম। আমি ভোরে পৌঁছেই ঠিকঠাক মতো অ্যাড্রেসে গিয়েছি মামা, তো মেয়েটার রং ইনফরমেশনের কারণে তীরে এসে আমার স্বপ্নের তরিটা ডুবে গেছে। আমি কি করবো বল? বোকার মতো কাজ করেছো। এবার তো বুঝেছো নিজের কাজ নিজের করতে হয়। যা হবার তা হয়ে গেছে, টেনশন করো না। যাও হাত মুখ দিয়ে আসো, আমি খাবার ব্যবস্থা করছি। থাকতে তো আমাকে হবেই মামা, না হলে ওই রং ইনফরমেশনের মেয়েটাকে আমি কিভাবে খুঁজে বের করব? মাই গড, লোকটা আমাকে স্বপ্নেই ভেবে মারলো। ওর তো প্রতিহিংসা একটুও কমে নাই। না বাবা, কাল থেকে তো একা আর বের হওয়া যাবে না। সে আমাকে ফোন দিতে হবে, সে আমাকে নিয়ে বেরোতে হবে। কোথা থেকে যে পাগলটা কালকে চলে আসবে বলা যায় না। না। আম্মা, তুমি একদমই চিন্তা করো না, 1 মাসের মধ্যে একটা চাকরির ব্যবস্থা আমি করেই ফেলবো। তুমি শুধু আব্বার খেয়ালটা একটু রাখো, ওনার শরীরটা খারাপ। আর শোনো মা, ওনারে বুঝতে দিও না আমার চাকরিটা হয় না, বুঝছো? কি বললা? শরীর খারাপ করছে? কেমনে? কি বলো? হার্ট অ্যাটাক করছে? আম্মা, আমি বিকালের ট্রেনে আসতেছি আম্মা, তুমি আল্লাহ আল্লাহ করো আম্মা, আল্লাহ আল্লাহ করো। হ্যাঁ, রাখি মা। কি চান ভাই আপনি? প্রতিশোধ। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? একটা মানুষের মনের তিল তিল করে গড়ার স্বপ্ন ভাঙার প্রতিশোধ। ভাই শুনেন, আমি না কিচ্ছু বুঝতেছি না, মানে এগুলা কি বলতেছেন আপনি? আমিও না আপনার কথা কিছুই বুঝতে পারিনি। আমার সরলতার কারণে, আপনার কারণে আমার চাকরির 12টা বেঁচেছে। আপনি আমার কত বড় ক্ষতি করেছেন আপনি জানেন? তাই নাকি? তা কি ক্ষতি করেছে আপনার? উনার কারণে আমি নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে যাইতেই পারি। আর ইন্টারভিউ তো দূরের কথা, আমি তো গেট পর্যন্ত ঢুকতে পারিনি। ফাইজলামি করার জায়গা পান না না? নিজের ডিসকোয়ালিফিকেশনের জন্য নিশ্চয়ই চাকরিটা পান নাই, আর এখন সব দোষ আমার ঘাড়ে দিতেছেন। আরে বহুত বেয়াদব ছিল তো আপনি। মুখ সামলায় কথা বলেন আপনি। আমি ডিসকোয়ালিফাই হয়েছি, আরে আমি তো আমার কোয়ালিটি দেখানোর সুযোগই পাইনি। চলেন।
আমার সাথে আপনি থানায় যাবেন। আরে আরে, আল্লাহ কি করছেন ভাইয়া? ছাড়েন, থানায় কেন যাবো? আমি ওনার নামে কমপ্লেন করব। অনেক সহ্য করছি, সহ্যের একটা সীমানা থাকা দরকার। ইফতিজিনের জন্য এখন যে মাইট গণধুলিটা খাওয়াবো আমি। এই কে আছেন ভাই? দেখেন তো কি করতেছে লোকটা আমাদের সাথে। এই, আমি আপনার সাথে ইফতিজিং করেছি? করছেনই তো। এই কে আছেন ভাই? দেখেন তো আমাদের সাথে কি করতেছে। অনেক সহ্য করেছি, আর না, চলেন। শেষ। আমার মান সম্মান সবকিছু তুমি শেষ করে দিয়েছো। আমি কিভাবে শেষ করলাম মামা? ওই ডাইনিটা যখন আমাকে ইফতিজার বললো তখন তো আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছিল। তাই পায়ের রক্ত মাথায় উঠে গেছে না? প্রকাশ্যে দিবালোকে তুমি একটা মেয়ের গায়ে হাত তুলেছো, পাবলিক যে তোমাকে মেরে ছেড়ে দিয়েছে, তোমার কপাল ভালো যে পুলিশে দেয়নি। আমি এত হিসাব করে কাজ করতে পারি না মামা। তুমি খুব ভালো করে জানো যে আমি অন্যায় সহ্য করতে পারি না। দেখো বাগ্নে, এটা তোমার গ্রাম না, এটা ঢাকা শহর। এখানে নানা রকম মানুষ, এখানে সবার সাথে মিলেমিশে থাকতে হয়। যার তার সাথে দ্বন্দ্ব করা যায় না। যা হবার হয়ে গেছে। আমার বস দেশের বাইরে গেছে, সে দেশে আসলে আমি তোমার ব্যাপারে, তার সাথে চাকরির ব্যাপারে কথা বলবো। তুমি দয়া করে এতদিন পর্যন্ত ঠিক থাকো, আর চাকরি হয়ে গেলে আমার অফিসে জয়েন করবা। দরকার নেই মামা, বাড়ি ফিরে যাব। কেন? তাহলে কি তুমি চাকরি করতেছো না? না মামা, যে শহরে বিবেক আর মানুষের কোনো দাম নাই, সে শহরে আমি থাকবো না। তুই যদি শূন্য হাতে বাড়িতে ফিরে যাস, তাহলে তোর বাবার অবস্থা কি হবে একবার তুই ভেবে দেখেছিস? তাই বলি কি, তুই থাক, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। আবার অফিস থেকে ফোন। মিন্টু ভাই, হ্যালো মিন্টু ভাই। থ্যাংক ইউ মিন্টু ভাই। আপনি আমার নাম্বারটা দিয়ে দেন, আমি কথা বলে নিচ্ছি। আর কি কথা হয় আমি অবশ্যই আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে মিন্টু, আসসালামু আলাইকুম। মামা, কি ব্যাপার? ফোন পেয়ে তোমার চোখে মুখে এরকম আনন্দ, কি হয়েছে? ভাগ্নে, খুশি হওয়ারই তো কথা। গত 3 বছর তোমার বাবা মা তো কম চেষ্টা করলো না আমার বিয়ে দেওয়ার জন্য। কারণ কি একটাই, আমার কালার ফিগার আর হাইটে মাই খেয়ে গেছি। কিন্তু চাকরি তো করি সরকারি। কথা কিন্তু তুমি ঠিকই বলেছো বাবা, সরকারি চাকরির ব্যাপারে আলাদা, কিন্তু ওই মেয়েটার জন্য আমার চাকরি কপালে চুক্তি। আমার বাপ মা কখনো আমার গায়ে হাত তুলে না। আর একটা বাইরের ছেলে এসে আমাকে চোর দিছে, আমি ওকে ছাড়বো না।
নেক্সট যেদিন আমার সাথে ওর দেখা হবে না, আমি একদম ওকে খুন করে ফেলবো, শেষ করে ফেলবো। কবে, কোথায় পাবো আমি ওকে? বল কোথায় পাবো? না, তুই এই কাজ করবি না। আর যদি করিস তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমি বুঝলাম না শ্যামা, দেখ 5 আঙ্গুলের দাঁত ফলাই দিস একদম, দেখ চট দিয়ে। একটা বাইরের ছেলে আমাকে চট দিল আর তুই তার হয়ে সাফাই গাইতেছিস। অন্যায় তো তুইও কম করিসনি। একটা ছেলেকে রং ইনফরমেশন দিয়ে তার লাইফটাই বরবাদ করে দিয়েছিস। আমি কি বুঝছি না কেউ চাকরির ইন্টারভিউ দিতে আসছে? সে যে কাজেই আসুক না কেন, একবার সরি বললেই তো সব ঝামেলা শেষ হয়ে যেত, তাই না? সরি তো বললি না, আর শুধু শুধু ছেলেটাকে ইফটিজার বলে মানুষের হাতে মার খাওয়ালি। একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখতো, ভুলটা কি ওই ছেলেটার না তোর? আমি এত কিছু বুঝতেই চাই না, আমি শুধু প্রতিশোধ চাই, থাপ্পড়ের প্রতিশোধ। আর সেই ছেলেটাও যদি প্রতিশোধ নিতে চায় তখন কি করবি? যা হয়েছে বাদ দে, সব কিছু ভুলে যা। আর শোন, যে কথা বলার জন্য এসেছিলাম, কাল কিন্তু বান্ধবী সবার বার্থডে, সো আমাদের কিন্তু জয়েন করতে হবে, বিষয়টা মাথা রাখিস। আরে হয়েছে তো, আল্লাহ আর কত কাঁদবি? হয়েছে তো বাবা। আচ্ছা ঠিক আছে, কিন্তু শোন, নেক্সট যদি ওই ব্যান্ডা আমার সামনে আসে আমি কিন্তু ওকে খুন করে ফেলবো। ওকে ওকে বল। শুধু নিঃশ্বাসের শব্দ শোনাবেন, কথা বলবেন না? আমাদের কি দেখা হবে না? ও চিরেই, পরশু তো ফ্রাইডে, ভাগ্নিকে নিয়ে চলে আসুন না। সত্যি বলছেন? হ্যাঁ সত্যি, আমার কাজিন মিন্টু ভাই আপনার সম্বন্ধে সবই বলেছে আমাকে, তাই আমার দিক থেকে আর কোনো প্রবলেম নেই। আলহামদুলিল্লাহ, তাহলে পরশুদিন আমরা আসতেছি, কেমন? মামা, আচ্ছা ঠিক আছে, আপনাকে একটু পরে ফোন দিতেছি, কেমন? আচ্ছা, ভালো থাকবেন। হুট করে চলে আসলে ভুলে আসতে হয় না? আচ্ছা কি হয়েছে বলো, কোনো সমস্যা? না বাবা, আমি এমনি তোমাকে রুমে দেখলাম না তো, কার সাথে কথা বলছিলাম? কফু মামির সাথে। হ্যাঁ, তোমার মামির সাথে কথা বলছিলাম। মানুষটা না এত সুন্দর করে কথা বলে, যতবার শুনি ততবার মুগ্ধ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ বাবা, নিজের ভালো তো এখন পাগলও বুঝে। আসি। দেখি, আমার ভাগ্নে আমাকে পাগল বলে গেল। জগাদের বাসায় কি ওকে নিয়ে যাওয়া ঠিক হবে? মামা, বলছিলাম কি, ওই মুরব্বীদের তো দেখতে পাচ্ছি না, ওনারা এত তাড়াতাড়ি চলে গেছে। আপনার কি মুরব্বীদের খুব দরকার? ডেকে দিব তাদের? উপায় নেই তো, আপনাদের যে লুকিয়ে লুকিয়ে চাহনি সেটা সমাপ্তি ঘটানোর জন্য তো মুরব্বীদের ডাকতেই হবে। ভাগ্নে, তুমি কি শোনো না মুরব্বীরা কি বলে গেল? ও, আমাদের দুজনকে একা রাখতে, তুমি তো যাও। মামা ঠিক আছে, তুমি চালিয়ে যাও, মামি কিন্তু আমার পছন্দ হয়েছে। এ মামি, তাহলে আমি আসি। মানে যেটা 2 দিন পরে বলতেই হবে, সেটা এখন বলে দোষ কি?
ঠিক না আমি? মামা আসি। ভাগ্নে আমার নরম প্রকৃতি, কিন্তু সব একটু ওকা-সোকা। Feels like me. আপনি আপনি এখানে কি করেন? আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে কি করেন? ছোট্ট, এটা আমার নানুর বাড়ি। আমি এখানে থাকি, আমার খালামণি থাকে। ও আমি আমার মামার জন্য বউ দেখতে এসেছি এখানে। মামা? কে কে আপনার মামা? সিভিল ইঞ্জিনিয়ার রাকিব সাহেব। এই বিল্ডিং এর ছোট মেয়ের সাথে আমার মামার বিয়ের কথা চলছে। খুবই ভালো হলো। মামা যদি এদের সাথে আতিথেয়তা করে তাহলে আমার প্রতিশোধ নেওয়াটা খুব সহজ হবে। প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ তো আমি নিব। উর্মির গায়ে হাত তোলা আপনাকে কড়াই ঘন্টায় বুঝাই। দাঁড়ান, এরকম মুরমি মুরমি অনেক দেখছি। শুনেন, আপনি যে ভুলটা করেছেন না, এবং ভুল করে মাফ না চেয়ে যে দাম্ভিকতা আপনি দেখিয়েছেন, তার মাসুল আপনাকে দিতে হবে। টুডে অর টুমরো, মাইন্ড। মানে আমি না আপনার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। বুঝলাম না প্রবলেম কি আপনার? শুনেন, গায়ের ব্যথা ওষুধে চলে যায়, কিন্তু আপনি আমাকে যে ব্যথা দিয়েছেন না, তা পৃথিবীর কোনো ডাক্তারও সারাতে পারবে না। মানে আপনার সাহস দেখে আমি না অবাক হয়ে যাচ্ছি। এর জন্য কিন্তু আপনাকে অনেক বড় ওষুধ দিতে হবে। আচ্ছা দাঁড়ান তো, আমার একটা কথার জবাব দেন। আমার মামার হবু স্ত্রী, মানে জবানটি, আপনার কি হয়? সর্বনাশ, যদি বলি যে সে আমার খালামণি হয় তাহলে ছেলেটা আমার উপর সুযোগটা বেশি নিতে চাবে। বেটার আমি নাই বলি যে আমার খালামণি। কি হলো, কি হলো, কথা বলছেন না কেন? বোন হয়, বোন হয়, আমার বোন হয়। আপনার কোনো সমস্যা? বোন? তার মানে মামা এই বাড়িতে বিয়ে করলে মেয়েটাকে আমাকে ডাকতে হবে খালা? ইম্পসিবল। মামা যেন এই ভদ্রমহিলাকে বিয়ে করতে না পারে, সেটার জন্য আমাকে বেস্ট ট্রাই করতেই হবে। ইম্পসিবল। এই বিয়ে আমি হতে দিব না। ইম্পসিবল কেন? বিয়ে তো তুমি করছো না, বিয়ে করছি আমি। না মামা, ওই বাড়িতে আমি কারোর সাথে তোমার বিয়ে হতে দিব না, এটা আমার শেষ কথা। আমি কি পাপ করে ফেলেছি তোমায় ঢাকা শহরে এনে জায়গা দিয়ে? এতদিন পর একটা মেয়ে আমার গায়ের রং সব কিছু দেখে নেক নজরে আমাকে পছন্দ করে ফেললো, আর তুমি মামার সুখের সংসারে আগুন দিচ্ছ। আচ্ছা বলো তো, আমি কি তোমার সাথে কোনো অন্যায় করেছি? মামা, অন্যায় তুমি করনি, অন্যায় করেছে ওই বাড়ির লোক। কে কে তোমার সাথে অন্যায় করেছে? মামা শুধু অন্যায় করেনি, ওই কান লাগেনি, ওই ডাইনি রং ইনফরমেশন দিয়ে আমার চাকরি খেয়ে দিয়েছে। কি বলছো? হ্যাঁ, কে তোমার সাথে কাজ করেছে? মামির বোন। মামির ছোট বোন? মানে আমার জানা মতো তো ওর কোনো ছোট বোন নেই। মামা তুমি জানো না আজকাল কি কি হয় বিয়েতে? বড় বোনের বিয়ে না হওয়া পর্যন্ত ছোট বোনদেরকে লুকিয়ে রাখে, বলেই না যে বোন আছে। আমি ওই দিন দেখেছিলাম কয়েকটা মেয়েকে। আচ্ছা মামা, বিয়ে শাদিতে না এরকম ছোটখাটো কয়েকটা ঝগড়াঝাটি হয়েই থাকে। এই মামার দিকে তাকিয়ে খালাকে মাফ করে দাও। ইম্পসিবল মামা। মানে মানে হচ্ছে আমি ওই বাজে মেয়েকে চ্যালেঞ্জ করেছি, প্রয়োজনে ওকে বিয়ে করে আমি প্রতিশোধ নিবই। এই কারণে লোকজন বলে যে ঘরের ইঁদুর বেড়া কাটে। কালকে একটা আমি কুমির নিয়ে আইছি। এরা আমার কপাল 50তম মায়া দেখ খেলাইছে, 51তম। ভাবছিলাম আমার বিয়াটা হইব, মনে হয় বিয়াটা ভেঙে যাবে। আফসুস আফসুস আফসুস, আমার পুরা কপাল। কেন যে ভাইজানের বাসায় জায়গা না দিলা? জবা তুমি আর আমার হইল না। বুঝলাম না উর্মি, এতদিন আমি বিয়ের জন্য রাজি ছিলাম না, কিন্তু তোর আমাকে বিয়ের জন্য চাপ দিতি। আর আজ আমি বিয়ের জন্য রাজি, কিন্তু তোর এখন মত নেই, কিন্তু কেন? খালামণি শোনো, আমি না তোমাকে এই ব্যাপারে কোনো ব্যাখ্যা দিতে চাই না, কিন্তু এটাই আমার লাস্ট ডিসিশন। সমস্যাটা কোথায় এটা তো বলবি। আচ্ছা খালামণি শোনো, তুমি কি আর আমাকে ভালোবাসো না আগের মতো, নাকি বিশ্বাস করো না? তোকে আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি রে, আর তোকে অনেক বিশ্বাসও করি,
কিন্তু ওই মানুষটাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি, আর ওকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। এই বিষয়ে তুমি আমাকে আর রিকোয়েস্ট করিস না। এটাই কি তোমার লাস্ট ডিসিশন? হ্যাঁ, এটাই আমার শেষ সিদ্ধান্ত। আশা করি তুইও আমার সিদ্ধান্তকে গুরুত্ব দিবি, মনে থাকে যেন। খালামণি, বিয়ে তো আমি কিছুতেই হতে দেবো না। শত্রুর মামার সাথে খালামণির বিয়ে ইম্পসিবল, ইট উইল নট হ্যাপেন। মামা, মামা, কি হলো? বসে আছো, খাবা না? না খাবো না, তুমি খাও। কি মামা বাচ্চাদের মতো ভাব ধরে বসে আছো? না খেলে তো শরীর খারাপ করবে। আমি বেড়ে দিই, দাও। আমার শরীর খারাপ করুক, তাতে তোমার কি? আর তুমি তো চাচ্ছ আমি মরে যাই, তাই না? মামা, তুমি এগুলো কি বলতেছো? রে, আচ্ছা মামা, তোমার যদি কিছু হয় আমার কি ভালো লাগবে বলো? হ্যাঁ, অত আহ্লাদ দেখাতে হবে না। যার কাছে আমার কথার কোনো মূল্য নেই, সেই জন্য আমার কোনো কথা নাক গলাতে না আসে, এটা আমার ফাইনাল কথা। আচ্ছা ঠিক আছে মামা, মানে তুমি কি চাও, জবানটিকে বিয়ে করতে? বারবার আমি এক কথা তোমাকে বলতে পারবো না। ওকে ফাইন, ফাইন। মানুষের মনের উপর তো কারো হাত নাই, তাই না? ঠিক আছে, তুমি 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 বিয়ে করো, জবানটিকে বিয়ে করো, কোনো সমস্যা নেই। সত্যি বলছো? আর কোনো উপায় আছে? আমি জানতাম আমার ভাগ্নে আমার সাথে মস্কারি করতেছে। আসো, ক্ষুধা লাগছে প্রচুর, খাবার দাও। হ্যাঁ হ্যাঁ মামা, তুমি না খেয়ে আসো, এটা তো আমার দেখে কেমন লাগতেছে। ঠিক আছে, ঠিক আছে। মামা, তুমি নাও। চলো, তুমি নাও। মেয়েটা কে? আমার সাবেক মামি। কি এত বড় প্রতারণা আমার সাথে? আমি ছাড়বো না তাকে। আগেই বলছিলাম সব ফালতু পরিবারের লোকজনের সাথে কোনো যোগাযোগ করো না, কথা তো শুনো না, বুঝছো এখন? এই, ওই মহিলা কই এখন? মামি তো মামাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। তার মানে সে তো এখন সিঙ্গেল। হ্যাঁ, কিন্তু যাওয়ার আগে না মামি একটা কথা বলে গেছে। কি কথা বলে গিয়েছিল সে? মামি যাওয়ার সময় বলে গেছে মামা নাকি কোনো কাজের না। তুমি তুমি কথা শুনছো? কি ধরনের অ্যাবনর্মাল ফ্যামিলি, আর একে তোমরা বাসায় ঢুকাইছো? মানে আমি না বুঝলাম না কি অবস্থা, দেখো কি বলতেছে। তবে তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। তোমার এই মামার ছবিগুলো তো আমাকে নাও দেখাতে পারতে, আবার এই বিষয়গুলো আমাকে নাও বলতে পারতে। তবে এই বিষয়গুলো আমাকে গোপন না করে আমাকে এভাবে বললে কেন সব? শুধুমাত্র বিবেকের তাড়নায়। আমার কাছে মনে হচ্ছে আপনি একজন কোমলমতি মানুষ। আমি থাকতে আপনি ঠকবেন সেটা আমি হতে দিতে পারতাম না। তাই তাই মামার অগোচরে এই ছবিটা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। কেন, আমি কোনো ভুল করেছি? অবশ্যই ঠিক করেছো তুষার। তুমি আমার এই উপকারের প্রতিদান হিসাবে কি চাও বলো, আমি তোমাকে কি দিতে পারি? থ্যাংক ইউ। আমি যা চাইবো আপনি দিবেন? অবশ্যই দিব, তুমি একবার মুখ ফুটে চেয়েই দেখো না। আমি না বুঝলাম না খালামণি, মানে তুমি এরকম ছ্যাবলামি করতেছো কেন? ও যা বলবে তুমি তাতেই সায় দিবা? খবরদার উর্মি, তুই এই বিষয়ে আর একটি কথাও বলবি না। যে ছেলেটা আমার এত উপকার করলো তাকে আমি কিচ্ছু দিব না? আমি উর্মিকে বিয়ে করতে চাই। হোয়াট? কি বল? জীবনে আমার মতো ব্যর্থ মামার কেউ তোমরা হবে না। আমাকে টেকনিক্যাল ফল্ট আউট করা হয়েছে। আমার এই দুঃখ কষ্ট আমি কোথায় রাখবো? জীবন একটা বিয়ে না করে আজকে আমি পুরুষত্ব স্ত্রী কর্তৃক ডিভোর্সি। ভাগ্নে, তোমাকে শুধু আমি একটি কথাই বলবো,
কেউ কাউকে কাঁদিয়ে কোনোদিন সুখী হতে পারে না, পারে না, পারে না। বা ভাগ্নে বা, ফোন দিয়েছ, এভাবে অপমান করে হয়তো বা তোমার শান্তি হয়নি, তাই ফোনে এখন তুমি আমাকে ঝাড়বে, ঝাড়ো, পুরো সমস্যা নেই। শুধু একটা কথাই বলবো, কেউ কাঁদিয়ে কোনোদিন সুখী হতে পারে না, পারে না, পারে না। হ্যালো, দেখ উর্মি, এরকম ভালো ছেলে আর পাবি না। আর মা মরা মেয়ে হয়েছিস তো কি হয়েছে, আমি তো সব কথা ভাবে শুনতে পারবো না। আর দুলাভাইয়ের সাথে আমার ফোনে কথা হয়েছে, উনি আগামী মাসে আসছে, আর তোদের বিয়ে খুব শীঘ্রই হবে। নে তো এটা। খালামুনি তুমি বুঝতে পারছো না। ধ্যাৎ, শোনো না, তুমি তো বুঝতেছো না। ওই ছেলে আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করতে চায়। সত্যি সত্যি বিয়ে না। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? আমাকে বিষয়টা বুঝিয়ে বলতো। আমারও কিন্তু তাই মনে হচ্ছে খালামণি, কারণ এর মধ্যে একটা হিডেন স্টোরি আছে যেটা তুমিও জানো না। খালামুনি শোনো, আমি তোমাকে প্রথম থেকে বলতেছি, হ্যাঁ? ব্যাপারটা তার মানে কি আমি প্রমিস করে ভুল করলাম? প্লিজ খালামুনি আমাকে বাঁচাও, এই বিয়েটা বন্ধ করো প্লিজ। চিন্তা করিস না, তুই থাক, আমি আসতেছি। থ্যাংক ইউ। ধুর, না, এটা আপনি করতে পারেন না। আপনি ওয়াদা করেছিলেন। এখন যদি আপনি ওয়াদা খেলাফ করেন, আল্লাহ কিন্তু আপনার উপর অনেক নারাজ হবে। ভাগ্নে, তোমার মুখে ধর্মের কথা মানে না। তুমি কি করেছো তোমার মনে নেই? তুমি আমি এই বাসায় কুটনামি করেছো। মানে মানে বিশ্বাস করেন, আমি বিবাহিত নই, আর আমি কোনোদিন বিবাহ করিনি। কিন্তু কি কারণে আমার নামে এসব মিথ্যা অপপ্রচার করলো আমি ভেবেই পাচ্ছি না। দেখছো খালামুনি, তুমি যে বাড়ির অগোচরে ইমোশনাল হয়ে আমাকে কোন ব্যাটার সাথে বিয়ে দিতে চাচ্ছিলা, এ তো নিজেই নিজের মামার সাথে এরকম প্রতারণা করতেছে। তুমি তেমন ছিলে না ভাগ্নে, কিন্তু হঠাৎ করে তোমার এমন ছন্দপতন হলো কেন? আমাকে কারণটা বলবা? এই মেয়েটা রং ইনফরমেশন দিয়ে আমার জীবনে শুধু যন্ত্রণার বীজ বুনে নেয়, আমার বাবাকেও মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে। কি বলছো মামা? দুলাভাইয়ের অসুস্থতার পিছনে উর্মির দায়ী? প্লিজ আমাকে বিষয়টা খুলে বলো তো। বলছে, আমাদের মতো যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাদের কাছে চাকরিটা একটা সোনার হরিণ। আমার অসুস্থ বাবাও সেই স্বপ্ন দেখত, তার ছেলে এমএ পাশ করে একদিন চাকরি করবে, পরিবারের অভাব দূর করবে, পরিবারের সচ্ছলতা আনবে। আমিও বাবার স্বপ্ন পূরণ করার জন্য চাকরির সন্ধান করতে থাকি। কিন্তু মামা, এই মেয়েটা রং ইনফরমেশন দিয়ে আমার সব স্বপ্ন মাটি চাপা দিয়ে দিয়েছে। আর ওর জন্যই বাবা হার্ট অ্যাটাক করে। তাই আমি একটা ডিসিশন নিয়েছিলাম, ওকে বিয়ে করে প্রতিশোধ স্বরূপ সারা জীবন বাবার সেবা করাবো। সবই তো ঠিক আছে, কিন্তু তুমি আমার নামে জবার কাছে মিথ্যা ইস্যু দাঁড় করালে কেন? সেটা আমাকে খুলে বলো। মামা, সেটাও এই মেয়েটার কারণে। মানে হ্যাঁ, কারণ মামা আর ভাগ্নে কোনোদিন তো ভাইরা ভাই হতে পারে। আমি তো এখনো তোমার কথা ক্লিয়ার না। মামা ভাগ্নি ভাইরা ভাই হবে মানে? আমিও বিষয়টা ঠিক বুঝতে পারছি না, কেমন যেন সবকিছু গোলপাক খেয়ে যাচ্ছে। এই সব কিছুর পিছে আমিই দায়ী খালামুনি। খালামুনি মানে? হ্যাঁ, উর্মি তো আমার একমাত্র ভাগ্নি। কেন? মামা ও তো বলেছিল যে জবা আন্টি নাকি ওর বোন হয়, আর সে কারণে তো আমি তোমার বিরুদ্ধে মিথ্যা বলতে বাধ্য হয়েছি। ছি উর্মি, ছি, তোকে আমার নিজের ভাগ্নি ভাবতেও ঘৃণা হচ্ছে। খালামুনি প্লিজ, আমি রিয়েলি ভেরি সরি। শুনো, বিশ্বাস করো, আমি না এরকম করতেই চাইনি। এই লোকটাকে রং ইনফরমেশন দিয়ে ও যদি আমার উপর মানসিক কোনো একটা কিছু খাটায়, এই ভয় এরকম করেছি। প্লিজ প্লিজ সরি, আমাকে মাফ করে দাও। সরি বললে সবকিছু সমাধান হয় না। আপনি জানেন আপনার কারণে 3 জন মানুষের সোনালী স্বপ্ন দুষ্ট হয়ে যাচ্ছিল। তোকে আমার বান্ধবী ভাবতেই ঘৃণা হচ্ছে উর্মি। আজকে থেকে তোর সাথে সব সম্পর্ক শেষ আমার।
ভালোবাসা মা, তুইও। ছাড়, আমারও। তোমরা সবাই যদি আমার সাথে এরকম করো তাহলে আমি কোথায় যাব? তোমরা ছাড়া আমার আর কে আছে? মা তো কত আগেই মরে গেছে, আর বাবা থাইকেও নেই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও সবাই, আমি আর এরকম করবো না। আই এম রিয়েলি সরি। তুমি আমার সাথে যাবে, কিন্তু তোমাকে একটা ওয়াদা করতে হবে, জীবনে কখনো ভুল করে বা রং ইনফরমেশন দিয়ে কারো জীবন তুমি নষ্ট করতে পারবে না। আমি প্রমিস কখনো এরকম রং ইনফরমেশন দিয়ে কারো কোনো ক্ষতি করবো না। আমি নিজেও কাঁদবো না, আর কাউকে কাঁদাবো না। সবই তো ঠিক আছে, সবারটা তো সব ঠিক, কিন্তু আমার কি হইব? মামা, তুমি মামিকে নিয়ে বাড়িতে যাবে, আর আমি মামির ভাগ্নিকে নিয়ে যাবো। তাহলে তাই পেয়ে গেলাম, তোমারও মিলিয়ে দিলাম।